মাইরা সকাল সকাল উঠে নামাজ পড়ে বেলকনির মেঝেতে চুপ করে বসে আছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজে বেড়ায়। কোথাও নেই লোকটা। কোথায় গিয়েছে? সে তো দাদিমার সাথে ঘুমিয়েছিল। সকালে উঠে ইরফানের ঘরে দেখে বুঝেছে ইরফানই তাকে এই ঘরে এনেছে। কিন্তু সকাল থেকে ইরফানকে দেখতে না পেয়ে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। মাইরা মনে মনে ভেবেছে সে ইরফানকে সরি বলবে। থাপ্পড় খাওয়া এ তো আর নতুন কিছু নয়, কিন্তু ইরফান তাকে জুতো দিয়েছিল। ওগুলো অন্যদের দিয়ে দেওয়াটা উচিত হয়নি হয়তো। বেশ বেলা করে ঘরে আসে মাইরা। মেঝেতে একটা কাগজ পড়ে থাকতে দেখে মাইরা এগিয়ে গিয়ে কাগজটি তুলে নেয়। তখনই তার ঘরে রিতা আসে খাবার নিয়ে। মাইরাকে ডাকলে মাইরা কাগজটি প্যাডের ভাঁজে রেখে রিতার দিকে এগিয়ে যায়। রিতার হাতে পরোটা আর চা। রিতা হেসে বলে, রুমা আম্মাই দিল, তোমারে খাইতে কইল মাইরা, খাও, নাও। মাইরা একটু অবাক হয়। এখন বেশ ভালোই সকাল, এত তাড়াতাড়ি কেউ খায় না। আর সেখানে তার শাশুড়ি তার জন্যই সকাল সকাল পরোটা আর চা বানিয়েছে। মাইরা রিতার হাত থেকে প্লেট আর চায়ের কাপ নিয়ে বলে, এই সকালে এগুলো কে বানালো রিতা আপু? রিতা হেসে বলে, রুমা আম্মাই বানাইছে মাইরা, আমিও একটু সাহায্য করছি। মাইরা মৃদু হেসে চায়ের কাপে কয়েকবার চুমুক দেয়। তার শাশুড়ির হাতের চা খুব মজা হয়। ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে। মাইরা আজ কলেজ যায়নি। মেয়েটি সারাদিন ঘরেই ছিল। ইরফানের জন্য মন খারাপ। কোথায় লোকটা? আজ সারাদিন একটিবারের জন্য দেখল না। এখনও আসে না কেন? কোথায় গিয়েছে? মাইরা অপেক্ষা করে ইরফানের জন্য। বেলকনি থেকে রাস্তায় এক ধ্যানে তাকিয়ে থাকে ইরফানের গাড়ি ঢুকবে কখন সেই আশায়। মাগরিবের নামাজ পড়ে এসে মাইরা সেই যে বসল বেলকনির ধারে, মেয়েটার দৃষ্টির যেন নড়চড় নেই, তার বডিরও কোনো নড়চড় নেই। ইরফান আসে না কেন? তার মনে এই প্রশ্নই ঘুরপাক খায়। অভিমানও হয়। মাইরা ভাবে ইরফান আসলে সে কথাই বলবে না। তাকে মেরেছে সে কেন কথা বলবে? কিন্তু সে আসুক, মাইরা অ্যাটলিস্ট তাকে দেখতে তো পাবে। অপেক্ষা করতে করতে ঘরে রুমা নওয়াজ এসে ডাক দেয় মাইরাকে। নিজের শাশুড়ির গলা পেয়ে মাইরা দ্রুত বেলকনি থেকে ঘরের ভেতরে আসে। মৃদু স্বরে বলে, জি মা। রুমা নওয়াজ এগিয়ে এসে নরম গলায় বলল, খেতে এসো, তোমার বাবার আমি অপেক্ষা করছি তোমার জন্য। মাইরার চোখে মুখে বিস্ময়। সে তার শাশুড়িকে চিনতেই পারছে না। এটা তার শাশুড়িই তো। বদল টদল হয়েছে নাকি? মাইরার ভাবনার মাঝেই রুমা নওয়াজ মাইরার হাত ধরে যেতে যেতে বলে, তোমার মাথায় তেল দাও না কেন? চুলগুলো সব নষ্ট হয়ে যাবে। খেয়ে আমার ঘরে যাবে, তেল দিয়ে দেব, বুঝেছ তুমি? মাইরা একটার পর একটা ঝটকা খাচ্ছে। ওরে আল্লাহ, বলে কি তার শাশুড়ি? শাশুড়িটা এত ভালো হয়ে গেল কি করে? মাইরা ভেবেই পাচ্ছে না। নিচে নেমে দেখল টিনা বেগম দাদিমা সহ শুদ্ধ ভাইও আছে। মাইরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজল। সবাই আছে, অথচ সেই লোকটা নেই কেন? মাইরার ভীষণ মন খারাপ হয়। মাইরার খাবার শেষে সত্যি রুমা নওয়াজ মাইরার মাথায় তেল দিয়ে দেয়। এরপর সুন্দর করে একটা বেনি করে দেয়। মাইরা শুধু অবাক হয়ে তার শাশুড়িকে দেখল। ইনিই তো তার সাথে ঠিক করে কথাই বলতো না, সেখানে হঠাৎ এত যত্ন কেন করছে? মাইরার আরও বেশি অবাক লাগে। রুমা নওয়াজ বলছে, তোমার যখন যা খেতে ইচ্ছে করবে আমায় বলবে, কেমন? মাইরা কথা শুনে যতটা অবাক হয়েছে তার চেয়েও বেশি অবাক হয়েছে উনি কথাটা বলার সময় কেমন যেন ভেজা চোখে বলেছিলেন। মাইরা সত্যি ভীষণ অবাক হয়েছে এই রুমা নওয়াজকে দেখে। তবে ভালো লাগলো। কি সুন্দর মায়ের মতো তার যত্ন করছে। তার সৎমা উপরে উপরে এত যত্ন করতে না পারলেও মনে মনে খুব ভালোবাসে। মাইরা তার ঘরে এসে আবারও বেলকনিতে যায়। মেয়েটার মন ছটফট করছে। সেই গতকাল থেকে ইরফানকে এক নজরের জন্য দেখেনি। কোথায় লোকটা?
আর কখন বাড়ি আসবে? তার উপর কি অনেক রেগে আছে বলে বাড়ি আসছে না? উনি আসলেই মাইরা সরি বলে দেবে, কিন্তু উনি তো আসছেই না। মাইরা বেলকনির রেলিং ঘেঁষে বসে পড়ে, রেলিংয়ের সাথে মাথা ঠেকিয়ে রাখে। একটু পর পর উকি দিয়ে দেখে ইরফানের গাড়ি আসছে কিনা। এভাবে অপেক্ষা করতে করতেই মাইরা একসময় ওভাবেই ঘুমিয়ে যায়। ফজরের আজানে মাইরার ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে তাকালে দেখল সে বেলকনিতেই ঘুমিয়ে পড়েছে, ঘাড় ব্যথা হয়ে আছে। মাইরা অবাক হলো, ইরফান তাকে ঘরে নিয়ে যায়নি কেন? তাহলে কি লোকটা আসেনি, নাকি তার উপর রাগ করে আর তার কাছেই আসেনি? মাইরার কেন যেন চোখ জোড়া ভিজে উঠল। মাইরা দ্রুত মেঝে থেকে উঠে ঘরে যায়। ভেতরে লাইট জ্বালানো, সাথে ইরফান কোথাও নেই। মাইরার ভীষণ কষ্ট হলো, ইরফান তবে আসেনি। না চাইতো চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বিষণ্ণ মনে বিড়বিড় করে বলে, শিশলা, তুমি কোথায়? ঘরের এক কোণায় দাঁড়িয়ে অসহায় চোখে পুরো ঘরে নজর বুলায়। বেশ কিছুক্ষণ পর দুই হাতে চোখ মুছে নিয়ে মাইরা ওয়াশরুমে যায়। অজু করে এসে ফজরের নামাজ পড়ে নেয় মাইরা। বেলা 10টা বাজে। মাইরার এত অসহ্য লাগছে। ইরফান কোথাও কেন নেই। মাইরার দম বন্ধ লাগছে। সে ঘর থেকে বেরিয়ে আসে। কোথায় লোকটা? নিচে নেমে দেখল শুদ্ধ আর দাদিমা ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে। শুদ্ধর দাদি মাইরাকে দেখে বলল, দিদি ভাই, তুমি খেয়েছো? মাইরা মাথা নেড়ে বলে, খেয়েছি দাদিমা। শুদ্ধ মুখের খাবারটুকু খেয়ে বলে, মাইরা, এসো এসো, আবার খাও। আমার প্রথম বউ ছুঁয়ে দিয়েছে, টেস্ট 1000 গুণ বেশি, তাই না গো? শুদ্ধর দাদি শুদ্ধর কান মলে বলে, হ্যাঁ, তাই তো ডার্লিং, এজন্যই তোমাকে আজ সব খাবার খেতে হবে। আমি রুমাকে বলছি খাবার আনতে, আমি ছুঁয়ে দেব আর তুমি খাবে। দাদিমার কথা শুনে মাইরা হেসে ফেলল। শুদ্ধ অসহায় মুখ করে বলল, তুমি আমাকে শুধু ইনসাল্ট করো গ্রান্মা, আজ আমি অসহায় বলে। শুদ্ধর দাদি হেসে বলল, বউ থেকে লাফ দিয়ে গ্রান্মাতে চলে আসলে যে? শুদ্ধ ফিসফিসিয়ে বলে, আমার বউ হয়ে গেছে গ্রান্মা, তোমাকে আর পাত্তা দেব না। তুমি সেই শোকে কচু গাছের সাথে গলায় দড়ি দিও, আমি তোমাকে কচু গাছ আর দড়ি দুটোই কিনে দেব। আমার আবার দয়ার শরীর। শুদ্ধর দাদি চোখ ছোট ছোট করে বলে, বউ হয়ে গিয়েছে মানে? কোথায় তোমার বউ? শুদ্ধ হাসল। দাদিমা হঠাৎই বলল, খবরদার বিয়ে করবে না। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। বয়স্ক ভদ্রমহিলা কিছুটা রেগে বলে, তোমার ভাই তো বউয়ের গায়ে হাত তোলার উপর পিএইচডি করেছে, তোমাকেও আমার বিলিভ হচ্ছে না। আগে শপথ করবে বউয়ের গায়ে হাত তুলবে না, এরপর বিয়ে, নয়তো সারা জীবন চিরকুমার থাকবে, ফাইনাল। মাইরা দাদিমার দিকে তাকালো। মাইরার প্রথম প্রথম এই দাদিমাকে ভালো না লাগলেও এখন বেশ ভালো লাগে। শুদ্ধ অসহায় মুখ করে তাকালো। সে তো ফারাকে 3বার মেরেছিল, কিন্তু সে তওবাও করে নিয়েছে, আর জীবনেও তার পাখিটার গায়ে হাত তো দূর, আঙুলটাও তুলবে না। কিন্তু তার গ্রান্মা এমন ক্ষেপেছে কেন? কৌতূহলী কণ্ঠে বলল, তুমি রেগে আছো কেন? দাদিমা রেগে বলে, তোমার দাদু ভাই কত ভালো জানো, আমাকে একটা ফুলের টোকাও দেয়নি, আর তোমরা কি এক বউ পেটানো নীতি পেয়েছ? শুদ্ধ বুঝতে পারছে না। মাইরার দিকে তাকালে দেখল মাইরা মলিন মুখে চেয়ে আছে তার গ্রান্মার দিকে। শুদ্ধ ভ্রুকুচকে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে মাইরা? মাইরা শুদ্ধর দিকে তাকিয়ে চুপ করে থাকে। শুদ্ধ বুঝল, এজন্যই ইরফান অত আপসেট ছিল। এতদিন পর মাইরাকে আবার মেরেছে। শুদ্ধর বিশ্বাসই হয় না। দাদিমা খাবার শেষে উঠে ঘরে চলে যায়। মাইরা আশেপাশে কাউকে না দেখে শুদ্ধর দিকে এগিয়ে এসে ডাকে, ভাইয়া। শুদ্ধ খাবার মুখে নিয়ে মাইরার দিকে তাকিয়ে হেসে বলে, মাইরা, তুমি চিন্তা করো না,
ইরফানের গলায় এক দজ্জাল বউ ঝুলিয়ে দিয়ে তোমায় সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়ে দেব, বুঝলে তুমি? মাইরা জোরপূর্বক হাসল। শুদ্ধ কথাটা বলে প্লেট থেকে পরোটা নিয়ে মুখে দেয়। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, উনি কোথায় ভাইয়া? শুদ্ধ ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে, অতপর বলে, কার কথা বলছো? মাইরা আমতা আমতা করে বলে, আপনার ভাই। শুদ্ধ অবাক হয়। ইরফান কানাডা গিয়েছে এটা মাইরা জানে না। শুদ্ধ বোধহয় কিছু বুঝল। তার গ্রান্মাও রেগে আছে ইরফানের উপর, মামাও রেগে আছে মনে হলো। আবার এদিকে মাইরাও জানে না বলছে। অবাক হয়ে বলে, তুমি জানো না ইরফান গতরাতে কানাডা গিয়েছে? শুদ্ধর কথাটা শুনে মাইরা অবাক হয়ে তাকায়। শুদ্ধ ভ্রু কুঁচকে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা মাথা নিচু করে নেয়, চোখের কোণে পানি জমেছে। শুদ্ধ হেসে বলে, ওহো মাইরা, নো টেনশন। ইরফান ওখানে ফালতু হাওয়া খেয়ে সপ্তাহখানেক পরেই চলে আসবে। এসে দেখবে আমাদের মাইরার একটা কিউট বর জুটে গিয়েছে। তুমি রাজি তো? মাইরা কিছুই বলল না। উল্টো ঘুরে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। শুদ্ধ অবাক হলো মাইরার কাণ্ডে। ইরফান তার মানে মাইরাকে বলেনি। একে কি করা উচিত? বউকে একবার বলবে না? এই শালা জীবনেও আর সোজা হলো না। মাইরা সিঁড়ি বেয়ে উপরে উঠে বাকিটুকু এক প্রকার দৌড়ে ঘরে গিয়ে দরজা চাপিয়ে দেয়। ইরফান তাকে রেখে চলে গিয়েছে। কেন চলে গেল? সে তো সরি বলে দিত। সে আর কখনো ইরফানের দেওয়া জিনিস কাউকে দেবে না মনে মনে পণ করেছে। তবুও ইরফান তাকে ফেলে চলে গেল কেন? রেগে গিয়ে তাকে আবার সে আগের মতো মানবে না বলবে না তো? একদম প্রথম দিকে যে মেরে মেরে বলতো তাকে মানবে না কখনো। গতকাল তাকে মেরে কি একেবারেই চলে গেল? তাকে মানবে না বলে মাইরার দম বন্ধ লাগে। মেয়েটা দরজা ঘেঁষে বসে পড়ল। দুই হাতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে উঠল। বিড়বিড় করল, শিশলা, আমি আর তোমার অবাধ্য হব না। সব কথা শুনব। তুমি চলে আসো। এভাবে কতক্ষণ যে বসে কাঁদল। মেয়েটা ধীরে ধীরে যেন কাঁদতে শিখে যাচ্ছে। সে কি করে থাকবে শিশলাকে ছাড়া? তার কষ্ট হয় ভীষণ। শিশলা বোঝে না কেন? মাইরার ভেতরে জমানো প্রশ্নগুলোর সাথে অভিমান অভিযোগ যেন উগলে আসছে কান্না রূপে। মাইরা সেদিন আর কলেজ যায়নি। সারাদিন শুয়েছিল, কান্না করেনি আর। তবে ভীষণ মন খারাপ করেছিল। একটা মানুষের সাথে কয়েক মাস থেকে হঠাৎ সেই মানুষটা যখন থাকে না, তখনকার অনুভূতি হয়তো মাইরা তার শিশলাকে দিয়ে ভীষণ ফিল করছে। সন্ধ্যা নামলে মাইরা ঘর থেকে বেরিয়ে নিচে আসে। শুদ্ধকে সোফায় বসে থাকতে দেখে মাইরা এগিয়ে গিয়ে বলে, ভাইয়া, আপনার ভাইয়ের সাথে আমাকে একটু কথা বলিয়ে দেবেন? শুদ্ধ মাইরার কথা শুনে ভ্রু কুঁচকে তাকায়, হেসে বলে, আয় হায়। বর যেতে না যেতেই মাইরা দেখি অর্ধেক শুকিয়ে গিয়েছে। মাইরা কিছুই বলল না। তার কিছু ভালো লাগছে না। শুদ্ধ কানে ফোন ধরেছে, ইরফানকে কল করেছে। বেশ কয়েকবার ফোন দিয়ে না পেয়ে হতাশ হয়ে বলল, ধরে না তো, মেবি কোনো কাজে গিয়েছে। আমার সাথে কথা হয়েছিল দুপুরের দিকে, চিন্তা করো না। কথাটা বলে শুদ্ধ কারো ফোন রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। মাইরার এত অসহায় লাগলো। মেয়েটি কোনো কথা না বলে ঘরের দিকে এগিয়ে যায়। দুদিন পেরিয়ে গেছে, অথচ মাইরা ইরফানের সাথে একবারও কথা বলতে পারেনি। মেয়েটির অস্থির লাগে, কিছু ভালো লাগে না। এই দুদিন কলেজেও যায়নি মেয়েটা। ঘরের মধ্যে থেকে যেন আরও দমবন্ধ লাগছে। তাই মাইরা আজ আগে আগেই কলেজে চলে এসেছিল। সারাদিন কলেজে কাটালো। মিলার সাথে টুকটাক কথা বলে একটু আধটু হেসেছে। কলেজ গেট থেকে বেরিয়ে সামনে এক পা এগোতেই অন্তরাকে সামনে দেখে মাইরা থেমে যায়। অন্তরা মৃদু হেসে বলে, কেমন আছো মাইরা? মাইরা এতদিন পর হঠাৎ অন্তরাকে দেখে বেশ অবাক হয়।
নিজেকে সামলে মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম। ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? অন্তরা কিছুটা মন খারাপ করে বলে, আমি তোমার আপু থেকে আবার ম্যাম হয়ে গেলাম। মাইরা মৃদু হেসে বলে, সরি আপু, ভুলে গিয়েছিলাম। অন্তরা মাইরার গালে হাত দিয়ে বলে, আচ্ছা, এখন তো মনে পড়েছে, এখন আপু বলবে। আমাকে 10 মিনিট টাইম দিতে পারবে মাইরা? মাইরা আশেপাশে তাকিয়ে দেখল বাড়ির গাড়ি এখনও আসেনি। মাথা নেড়ে বলল, আচ্ছা আপু। কথাটা বলতেই অন্তরা মাইরার হাত ধরে পাশের একটা ক্যাফেতে যায়। অন্তরা কিছু নাস্তার সাথে কোল্ড কফি অর্ডার করে মাইরার সাথে টুকটাক কথা বলে। অন্তরার মনে ঘুরছে ইরফানের থেকে মাইরাকে দূরে সরানো। সে ইরফানকে পাবে না এটা সে মেনে নিতে পারলেও অন্য কেউ ইরফানের পাশে থাকবে অন্তরা এটা মানতেই পারছে না, কিছুতেই পারছে না। অন্তরা মাইরার দিকে চেয়ে হঠাৎই খুব সিরিয়াসভাবে বলে, মাইরা, আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। মাইরা হেসে বলে, জি আপু, বলুন। অন্তরা চোখ বুজে নিজেকে স্বাভাবিক করে। এরপর চোখ মেলে মাইরার দিকে তাকিয়ে বলে, আমি ইরফানকে ভালোবাসি মাইরা। মাইরার মুখে হাসি লেপ্টেছিল। হঠাৎ যেমন বোমা বিস্ফোরণ হওয়ার পর চারপাশটা নিস্তব্ধ হয়, ঠিক তেমনই মাইরার হলো। মেয়েটা ঠিক কীরকম রিয়াকশন দেবে বুঝতে পারছে না। সে কি ভুল শুনল, নাকি ইরফানের এই বান্ধবী ভুলভাল বকছে? কোনটা? বিস্ময় চোখে অন্তরার পানে চেয়ে আছে। অন্তরা আবারও বলে, তুমি জানো আমি এখনও অবিবাহিত কেন? ইরফানের জন্য। ইরফান ছাড়া আমি কিছুই ভাবতে পারি না মাইরা। মাইরা নির্জীব চোখে অন্তরার পানে চেয়ে। অন্তরা একে একে তার ভার্সিটি লাইফ থেকে তার ভালোবাসার কাহিনী আবেগ ঢেলে মাইরার সামনে উপস্থাপন করল। মাইরাকে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অন্তরা ঢোক গিলে বলে, ইরফানের আনসার আমি তোমাকে শোনাচ্ছি, তাহলেই তুমি বুঝতে পারবে। অন্তরা কথাটি বলে তার ব্যাগ থেকে ফোন বের করে। এরপর একটা অডিও চালু করে, যেখানে ইরফান বলছে, আই লাইক ইউ। অন্তরার অ্যান্সার ছিল, তুমি সত্যি বলছো ইরফান? এইটুকুই। এরপর অডিও শেষ হয়ে যায়। মাইরার পুরো দুনিয়া যেন কেঁপে উঠল। মেয়েটা স্তব্ধ হয়ে বসে থাকে। ইরফানের গলা চিনতে তার একটুও কষ্ট হয়নি। মাইরা বিস্ময় দৃষ্টিতে অন্তরার পানে চেয়ে থাকে। অন্তরা আবারও বলে, আমাদের মাঝে ঝামেলা হয়েছিল, কিন্তু ভালোবাসা কমে যায়নি। তাছাড়া তোমাকে তো ইরফান নিজ ইচ্ছায় বিয়ে করেনি, তার বাবা জোর করে বিয়ে দিয়েছে। মাইরার চোখ জোড়া থেকে টুপ করে কখন যে পানি গড়িয়েছে মেয়েটা বুঝতেই পারেনি। অন্তরা আবারও কিছু বলতে চায়, তার আগেই মাইরা বসা থেকে দাঁড়িয়ে যায়। শান্ত কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম ম্যাম। অন্তরা একবার ডাকে মাইরাকে। মাইরা শুনল না, গটগট পায়ে এগিয়ে যায়। গেট থেকে বের হওয়ার সময় গেট ধরে দাঁড়ায়। মাথাটা কেমন চক্কর কাটে। নিজেকে সামলে নেয়। এরপর কোনো দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে হাঁটতে থাকে। বাড়ির গাড়ি দেখতে পেয়ে গাড়িতে উঠে পড়ে। মেয়েটা নিশ্চুপ। থেকে থেকে চোখ জোড়া থেকে একটু একটু করে পানি গড়িয়ে পড়ে। বাড়ি ফিরে মাইরা কোনো দিকে তাকালো না। এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। বিকেল হওয়ায় তেমন কেউ বাইরে নেই, সবাই সবার ঘরে হয়তো। মাইরা দৌড়ে তার ঘরে গিয়ে শব্দ করে দরজা আটকায়। কিভাবে যেন এতক্ষণ কান্না আটকে ছিল, আর পারল না। হাউমাউ করে কেঁদে উঠল। দুই হাতে মুখ চেপে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। কাঁধ থেকে ব্যাগ পড়ে যায়। ইরফানের মুখে ডোন্ট লাইক ইউ নিজের জন্য শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে গিয়েছে। সে একই শব্দ লাইক হয়ে যখন অন্য কাউকে বলতে শোনে, তখন মাইরার কেমন লাগা উচিত? মাইরা মানতে পারছে না। বাচ্চাদের মতো করে কাঁদে মেয়েটা। কতক্ষণ যে এভাবে কাঁদল মাইরা তার ঠিক নেই। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎই শ্বাস নিতে কষ্ট হয় মাইরার। না,
স্বাভাবিক নয়। অনেক বেশি শ্বাসকষ্ট চাপ দিলে যেমন হয় ঠিক তেমন। মেয়েটা মেঝেতে আধশোয়া হয়েই ছটফট করে। আজ অনেক দিন পর এমনটা হয়েছে। খানিক সময় পেরিয়ে গেলে মাইরা ধীরে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ায়। দাঁড়াতে পারছে না ঠিক করে, তবুও পা টেনে টেনে নিয়ে গিয়ে টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়। হাতিয়ে হাতিয়ে ড্রয়ার খুঁজে ইনহেলার বের করে মুখে দেয়। টেবিলের কোণা ধরে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়। মাইরা ওভাবেই ধীর পায়ে হেঁটে গিয়ে বেডের উপর গিয়ে শুয়ে পড়ে। বালিশে মুখ চেপে আবারও ফুঁপিয়ে ওঠে। সে পারছে না স্বাভাবিক হতে। সে তো কাঁদে না, সে কাঁদতে জানে না। তাদের মতো মেয়েদের কান্না মানায় না, কারণ তাদের কান্না দেখার কেউ থাকে না। তাদের মতো মেয়েদের সবসময় শুধু হাসতে হয়। কিন্তু আজ মাইরা পারছে না। তার ধৈর্যের বাঁধ ভাঙল বোধহয়। বিড়বিড় করে, আমার শিশলা, আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি কেন আমায় ভালোবাসলে না? আরও 2 দিন পেরিয়েছে। মাইরা তার শ্বশুরকে বললে তিনি মাইরাকে গ্রামে রেখে আসেন। চীনা বেগম এসেছেন গ্রামে। মাইরাকে তারেক নওয়াজ চীনা বেগমের বাড়ি রেখে গিয়েছেন। মাইরা প্রথম দিন চীনা বেগমের সাথে থেকেছে। আজ ভীষণ ইচ্ছে করল তার মার ভাইয়ের কাছে থাকতে। মাইরা বিকালের দিকে তার বাড়িতে আসে। গেটে নক করলে তার মা এসে দরজা খুলে দেয়। সামনে মাইরাকে দেখে তিনি ভীষণ অবাক হয়। মাইরা মলিন মুখে চেয়ে আছে তার মায়ের দিকে। ভদ্রমহিলা এগিয়ে এসে মাইরার গালে হাত দিয়ে বলেন, তোর চোখ মুখ এমন শুকিয়ে গিয়েছে কেন মাইরা? তুই কি অসুস্থ মা? মাইরা মাথা নেড়ে বলে, না মা। কথাটা বলে এগিয়ে এসে তার মাকে জড়িয়ে ধরে। ভদ্রমহিলা মাইরাকে জড়িয়ে ধরে। মাথায় হাত দিয়ে হিজাবের উপরে একটা চুমু খায়। মেয়েটাকে বুকে নিলে তার কী যে শান্তি লাগে, যেন পূর্ণতা পায়। হয়তো জন্ম দেয়নি, কিন্তু সন্তানের মা হওয়ার প্রথম স্বাদ তো এই মেয়েটাকে দিয়েই পেয়েছিলেন। তাকে কত মানুষ কত কথা বলতো, কিন্তু সে তো জানে এটা তার নিজের মেয়ের চেয়েও বেশি। ভেতর থেকে লাবিব তার আপুইকে দেখে এক প্রকার দৌড়ে আসে। মাইরা তার মাকে ছেড়ে হাঁটু মুড়ে বসে লাবিবকে জড়িয়ে ধরে। লাবিব 2 হাতে মাইরার গলা জড়িয়ে ধরে বলে, আপুই, তুমি এসেছো? মাইরা মৃদু হেসে বলে, এসেছি ভাইয়া, চকলেট এনেছি, খাবি না? লাবিব মাইরার গালের সাথে গাল লাগিয়ে বলে, হুম, খাবো। তোমার তুমোও খাবো। মাইরা মৃদু হেসে লাবিবের 2 গালে বেশ কয়েকটা চুমু খেয়ে লাবিবের হাতে চকলেটের প্যাকেট ধরিয়ে দেয়। এরপর লাবিবকে কোলে নিয়ে দাঁড়িয়ে ঘরের দিকে এগিয়ে যায়। মাইরার মা রান্নাঘরে যায়। মাইরার মুখটা তার বেশ শুকনো লাগছে। মেয়েটা কি না খেয়ে আছে? ভাবনা অনুযায়ী সে মাইরার জন্য ভাত বেড়ে নেয় একটা প্লেটে। এরপর অপর হাতে 1 গ্লাস পানি নিয়ে মাইরার ঘরের দিকে আসে। লাবিব বসে বসে চকলেট খাচ্ছে। মাইরা চুপচাপ বসে দেখছে, কোনো কথা বলছে না। মুখে মৃদু হাসি, তবে মন ভারী। ভীষণ খারাপ তার মন। সে কথা বলেনি ইরফানের সাথে, শুদ্ধ বলেছিল কথা বলার জন্য। মাইরার কেন যেন শক্তি হলো না। অন্তরার শোনানো ভয়েস শোনার পর থেকে মেয়েটা কেমন নেতিয়ে গিয়েছে। কখন যে চোখের কোণে পানির কণা জমেছে তাও বুঝতে পারল না। মায়ের ডাকে ঝাপসা চোখজোড়া দ্রুত মুছে নিয়ে মাথা তুলে তাকায়। ভদ্রমহিলা মাইরাকে দেখে অবাক হয়। মেয়েটা কেমন যেন নির্জীব লাগছে তার কাছে। লাবিব একা একাই অনেক কথা বলছে, অথচ মাইরা একটা উত্তরও দিচ্ছিল না। যেন এই জগতেই নেই সে। কি হয়েছে তার মেয়েটার? এগিয়ে এসে মাইরার পাশে বসে বলে, কি হয়েছে মাইরা তোর? মাইরা হেসে বলে, কিছু না মা, তুমি ভাত নিয়ে আসলে যে, দুপুরে খাওনি। মাইরার মা হাতের গ্লাস পাশের ছোট টেবিলের উপর রেখে ভাত মাখাতে মাখাতে বলে, তোকে খাওয়াতে এনেছি, তুই কি ঠিক করে খাওয়া দাওয়া করিস না? চোখ মুখ কেমন শুকিয়ে ফেলেছিস। মাইরা তার মায়ের দিকে চেয়ে রইল চুপচাপ। দোনা মোনা করে বলল,
লাবিবের বাবা বাড়িতে নেই। ভদ্রমহিলা করুণ চোখে তাকালো মাইরার দিকে। বাঁ হাত মাইরার মাথায় রেখে বলল, নেই মা, নে হাঁ কর। মাইরা কোনো কথা ছাড়া মুখ হাঁ করল, যেন তার মায়ের বলার অপেক্ষাতেই ছিল। কতদিনের ক্ষুধার্ত যেন সে। মাইরার মা মাইরার মুখে ভাত তুলে দেয়। লাবিব এগিয়ে এসে মাইরার কোলের মধ্যে বসে বলে, আপুই, তুমি কি খাও? মাইরা লাবিবের গালের সাথে গাল লাগিয়ে হেসে বলে, অমৃত খাই সোনা ভাইয়া। লাবিব আদো আদো স্বরে প্রশ্ন করে, অমৃত কি? মাইরা চুপ করে থাকল, কিছুই বলল না। মায়ের হাতের খাবার মানেই তো অমৃত। কতদিন পর খেতে পারল। মেয়েটার খুশিতেই চোখজোড়া ভিজে উঠল। নিজেকে সামলে তার মায়ের বাড়িয়ে রাখা হাত থেকে আরেকবার ভাত নিয়ে লাবিবের সাথে দুষ্টুমি করে। মাইরার মা মায়া নিয়ে মাইরার মুখের দিকে তাকিয়ে আছে। কত বছর পর এমন একটা দিন পেল। মাইরা এই বাড়ি থাকলেও তার তো সাহস হয়নি কখনো। মাঝে মাঝে হঠাৎই সুযোগ পেত, আজ যেমন পেয়েছে। খাবার খাওয়ানো শেষে মাইরার মা এঁটো প্লেট নিয়ে উঠে দাঁড়ায়। মাইরা হঠাৎই মাথা তুলে তার মায়ের দিকে তাকায়, চোখে মুখে অসহায়ত্ব। কিছু চাইতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে যে কুলায় না। তার কেমন দমবন্ধ অনুভূতি হয়। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নিজেকে সামলে নিতে গিয়ে বারবার কেমন হুমড়ি খেয়ে পড়ছে। তার শিশলা তাকে ভেঙে দিয়েছে। না, তার ভাগ্যই তো ভাঙা। অযথা অন্যের দোষ দিয়ে কী লাভ। তবুও ইরফানের মুখটা সামনে ভেসে ওঠে। গলায় কিছু বাঁধল যেন। নিঃশ্বাস ভারী হলো তার। তার শিশলা অন্য কাউকে লাইক ইউ কী করে বলে। আজ আবারও তার শ্যামা মায়ের উপর অভিযোগ হলো। কেন তাকে নিয়ে গেল না তার শ্যামা মা? না, ইরফানের উপর আর অভিযোগ হয় না। ইচ্ছে হয় না অভিযোগ করতে। ডান হাতে চোখজোড়া মুছে নিয়ে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, আজ আমি এই বাড়িতে থাকি। মাইরার মা মাইরার দিকে অবাক হয়ে তাকালেন। মাইরার বলার ধরনে মনে হলো মেয়েটা কত আকুতি করে তার বাড়ি থাকার আবদার করছে। মা হয়ে এসব দেখতে তার যে ভীষণ কষ্ট হয়। মাইরা তার মাকে চুপ থাকতে দেখে মাথা নিচু করে মলিন হেসে বলে, লাবিবকে নিয়ে এই ঘরেই থাকব। কালকে সকালেই চলে যাব মা। ভদ্রমহিলা কেমন করে যেন তাকালো। লাবিবের বাবা অশান্তি করবে সেই আশঙ্কায় মেয়েটা কত জড়তা নিয়ে আবদার করল। মা হয়ে সন্তানের মুখে এমন করুণ ছাপ মেনে নেওয়া যায় না। মাইরার মা পারল না বোধহয়। ভদ্রমহিলার চোখের কোণে পানি জমল। মাইরা ভেজা চোখে মাথা তুলে মায়ের দিকে তাকায়। দুজনের কেউই কথা বলল না বেশ অনেকক্ষণ। মাইরা মাথা নিচু করে অপরাধী গলায় বলে, বেশি কিছু চেয়ে ফেলেছি হয়তো, সরি মা। ভদ্রমহিলার কষ্টে বুক ফেটে যাবে মনে হলো। ভাঙা গলায় বলল, যতদিন ইচ্ছে ততদিন থাকবি, আমি সামলে নেব। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা শূন্য দৃষ্টিতে তার মায়ের প্রস্থান দেখে। মলিন হেসে বিড়বিড় করে, তুমি আমায় বিয়েটা না দিলেও পারতে মা, আজ সামলে নেবে বললে। বিয়ে না দিয়েও তো সামলে নেওয়া যেত। আমি তো কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর হাতের মার খেয়ে। কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর অপমান সয়ে নিয়ে। তবে তুমি কেন আমায় বিয়ে দিয়ে আমার হাসি কেড়ে নিলে মা? আমি হাসতে পারছি না। আমি কষ্ট লুকাতে পারছি না। আমার শুধু কান্না পাচ্ছে। কথাগুলো বলতে বলতে দুচোখ ভেদ করে জলকণা গড়িয়ে পড়ে। লাবিব তার বোনকে কাঁদতে দেখে চকলেট রেখে অসহায় চোখে চেয়ে আছে। দুই হাত বাড়িয়ে ছোট ছোট হাতে মাইরার গাল মুছে দিয়ে বলে, আপুই, কাঁদছ কিনু? কাঁদে না। আল্লাহ তোমার বৃথা ভালো করে দিবে। মাইরা তার ভাইয়ের কথায় হেসে ফেলল। লাবিবের গালে চুমু খায় বেশ কয়েকটা। অতপর লাবিবকে তার সাথে জড়িয়ে নিয়ে বলল, তুমি এত ভালো কেন ভাইয়া? লাবিবও তার বোনকে জড়িয়ে ধরে বলে, আমি ভালো, আপুই ভালো। রাত প্রায় 10টা।
মাইরার ঘুম আসে না। লাবিব তার সাথে ঘুমিয়েছে। মাইরা বারবার এপাশ ওপাশ করে। ঘরের বাইরে টুংটাং আওয়াজ পায়। মাইরা বেড থেকে নেমে দাঁড়ায়। সে তার এত জঘন্য অস্থিরতা থামাতে পারছে না। মাইরা ভাবল সে লাবিবের বাবার কাছে অনুরোধ করবে, যেন এই একটা রাত তার মায়ের সাথে তাকে থাকতে দেয়। সে একটা রাত মায়ের বুকে ঘুমাতে চায়, যদি একটুখানি শান্তি লাগে। ভাবনা অনুযায়ী মাইরা ঘুমন্ত লাবিবকে কোলে তুলে নেয়। এরপর বাইরে বেরিয়ে দেখল লাবিবের বাবা তার ঘরের দরজা লাগাচ্ছে। তখনই মাইরা সেখানে গিয়ে দাঁড়ায়। মাইরাকে দেখে ভদ্রলোক অবাক হয়। তিনি হয়তো জানতেন না মাইরা এসেছে। মাইরা লাবিবের বাবার দিকে চেয়ে আমতা আমতা করে বলে, আমাকে একটু মায়ের সাথে থাকতে দেবেন? লাবিবের বাবার বোধহয় কথাটা পছন্দ হলো না। কিছু না বলে লাবিবকে মাইরার কোল থেকে কেড়ে নেওয়ার মতো করে ছিনিয়ে নেয়। মাইরা ভয় পায়। লাবিবের বাবা লাবিবকে কোলে নিয়ে মাইরার দিকে চেয়ে রেগে বলে, তুই কি ঠিক করেই নিয়েছিস আমাদের পিছু ছাড়বি না? বিয়ে দিল তোর মায়ের পছন্দের ছেলের সাথে, তবুও তোর এই বাড়িতেই আসা লাগে? তোর কি বুদ্ধি নেই? আমার ছেলেটাকে যে এত দরদ দেখাস, ও তোর কে হয়? মাইরা দুই হাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমতে শুরু করেছে। লাবিবের বাবা আবারও বলে, এটা আমার বাড়ি। যাকে মামা করে সারাদিন ডাকিস ও তোর মা হয়? একদিনও পেটে নিয়েছিল তোকে? তোর মাও নেই, বাপও নেই। এটা তোকে আর কয় হাজার দিন মনে করিয়ে দিতে হবে? আমার বউ আমার ছেলে তোর কেউ নয়, বুঝেছিস তুই? ছোট থেকে যে আমার বউ আমার সাথে পীড়াপিড়ি করে তোকে বড় করেছে, সেই কৃতজ্ঞতা থেকে এবার তুই আমার বাড়ি থেকে বিদায় হ। আর নিতে পারছি না তোকে। আর যদি এই বাড়িতে এসেছিস, তবে সেদিন তোকে মেরেই ফেলব। আমার বউ বাচ্চাটার উপর জাদু করে দিয়েছে। কোথাকার কোন মেয়ে জন্মের ঠিক আছে কিনা তাও তো বিশ্বাস হয় না। সেই মেয়েকে এত বছর পেলে বিদায় করলাম, তবুও বিদায় হওয়ার নাম নেই। সুযোগ পেলেই দৌড়ে চলে আসবে। কুকুরকে তাড়িয়ে দিলেও তো সে আসতে 10 বার ভাববে। তোর কি আমার বাড়িতে আসতে একটু লজ্জা লাগে না? আবার আমার বউয়ের সাথে ঘুমাতে চাস? কোথাকার কোন মেয়ে আমার বউ বাচ্চা নিয়ে ঘুমাবে? অনেক মেনেছি, আর না, যা এবার। কথাগুলো বলে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। লাবিব একবার কেঁপে ওঠে ঘুমের ঘোরে। মাইরার মাও ঘুমিয়েছে। লাবিবের বাবার কথাগুলো তেমন জোরে ছিল না, এজন্য কারোরই ঘুম ভাঙল না। মাইরা স্তব্ধ হয়ে বন্ধ দরজার পানে চেয়ে রইল। চোখের পানি বাঁধ ভেঙেছে। সত্যিই তো, সে যাকে মা বলে ডাকে সে তো তাকে পেটে নেয়নি একদিনের জন্য। লাবিবও তার নিজের ভাই নয়। এই বাড়িটাও তো তার নয়। মা ভাই তার তো কেউ নয়। সে বোধহয় কুকুরের চেয়েও জঘন্য। তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিলেও সে আবারও সেই পাতানো মা পাতানো ভাইয়ের ভালোবাসা নিতে আসে। সত্যিই তো তার লজ্জা নেই। তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিয়েছে, অথচ সে ছ্যাঁচড়ার মতো সেই বাড়িতে এসে খাবার খেয়েছে। উল্টো ঘুরে ধীরে ধীরে তার ঘরে গিয়ে তার ফোনটা হাতে নিল। এরপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে মেন গেট শব্দহীন খোলে। বাইরে বেরিয়ে একবার পিছু ফিরে তাকায়। শব্দহীন কান্নায় মেতেছে যেন তার দুই চোখ। কতক্ষণ যে বাড়িটায় চোখ বুলালো। এই বাড়িটায় তার যে কত চড় থাপ্পড় অপমান, হঠাৎ হঠাৎ পাতানো মায়ের ভালোবাসা মিশে আছে। তার পাতানো ছোট্ট ভাইটাকে কত আদর করত। সে তো তার আপুয়ের চুমু ছাড়া বেশি দিন থাকতেই পারে না। কিন্তু মাইরা যে বাইরের মানুষ, ওই যে রাস্তার পাশে মানুষ ঘুমায়, মাইরা আসলে তাদের মধ্যেই একজন, যার কেউ নেই, কেউ না। মেয়েটা কান্নামাখা চোখে তার মায়ের বন্ধ দরজার দিকে তাকালো। বিড়বিড় করল, ভালো থেকো মা, তোমায় কখনো ভুলব না। আমার সোনা ভাইয়া, তুই একদিন অনেক বড় হ। তোদের ভীষণ ভালোবাসি আমি। কথাগুলো বলে দরজাটা আলতো হাতে ভিড়িয়ে দেয়। হাত কাঁপছে কেন যেন।
আর কখনো এখানে আসা হবে না তার। দরজা চাপিয়ে দিয়ে আলতো হাতে দরজাটা ছুঁয়ে রাখল। চোখ বুজে নীরবে অশ্রু বিসর্জন দেয়। দম বন্ধ লাগছে। মায়ের হাতে আর খাওয়া হবে না, কখনো দেখা হবে না মায়ের মুখটা, কখনো আর ভাইটাকে কোলে নিতে পারবে না। সত্যিই তার ভাগ্য একদম ভাঙাচোরা। কত যত্ন করে তার ভাগ্যে দুঃখ লিখে রাখা। যত দিন যাচ্ছে মাইরা বোধহয় সেটাই উপলব্ধি করছে। বেশ কিছুক্ষণ পর মাইরা ধীর পায়ে এগিয়ে যায় কোন দিকে যেন। প্রায় মিনিট পাঁচেক হাঁটলে দেখল কাঁচা রাস্তার ধারে একটা কবর। কাঁচা বাঁশের চিকন কঞ্চি কেটে কেটে কবরটি ঘেরাও করা হয়েছে। মাইরা এগিয়ে গিয়ে একপাশে দাঁড়ালো। তার দাদি তাকে দেখিয়েছিল এটা নাকি তার মায়ের কবর, যে মা তাকে পেটে ধরেছিল, যাকে এই স্বার্থপর দুনিয়া বাঁচতে দেয়নি। মাইরা এক কোণায় চুপ করে বসল। বাঁশের ফাঁক দিয়ে ডান হাত ঢুকিয়ে কবরের শক্ত মাটি স্পর্শ করে। কেমন অদ্ভুত অনুভূতি হলো। তার শ্যামামা এখানে ঘুমিয়ে আছে। বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয় মাইরা। আলতো হাতে শক্ত মাটিতে হাত বুলায়। ফোপানো কণ্ঠে বলে, শ্যামামা, তুমি তো জানতে এই দুনিয়া কত স্বার্থপর, তবুও কেন তোমার সাথে আমায় নিয়ে গেলে না? আমার কেউ নেই, জানো মা। এই দুনিয়ার মানুষগুলো খুব স্বার্থপর শ্যামামা। তোমার আল্লাহকে একটু বলবে তোমার মতো আমাকেও যেন একটু ঘুম পাড়ায়। আমি তোমার কাছে যেতে চাই শ্যামামা। আমি তোমার বুকে ঘুমাতে চাই। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠে। দুই হাত কবরের উপর রেখে বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকিয়ে কান্নায় ব্যস্ত হয়। মাইরা গতরাতে তার মায়ের কবর থেকে টিনা বেগমের বাড়ি ফিরেছিল। রাতটা সেখানে থেকে সকাল সকাল টিনা বেগমকে না জানিয়েই বাসে করে শহরে ইরফানদের বাড়ি চলে আসে। এসে টিনা বেগমকে জানায় সে চলে এসেছে। ওখানে থাকতে আসার কথা বললে তাকে একা আসতে দিত না। পরে যদিও টিনা বেগম সহ রুমা নওয়াজের বকা খেয়েছে একা আসার জন্য, মাইরা আজ কলেজে যাবে বলে ঠিক করল। কারণও আছে অবশ্য একটা। সেসব ভাবনা রেখে মাইরা কলেজের জন্য রেডি হয়ে নেয়। নিচে নেমে নাস্তা করে তারেক নওয়াজের সাথে বের হয়। ক্লাসরুমে মাইরা বসে আছে, মনোযোগ দিয়ে ক্লাস করছে। মিলা মাইরাকে এত চুপচাপ দেখে খোঁচায়। মাইরা রেগে তাকায় একটু পর পর। এভাবেই প্রায় সব ক্লাস শেষে ছুটির ঘন্টা বাজলে মাইরা হেসে মিলাকে জড়িয়ে ধরে বলল, কনগ্রাচুলেশনস ময়না। মিলা অবাক হয়ে বলল, মানে? মাইরা মিলার হাত ধরে বাইরে যেতে যেতে বলে, তোকে আজ আমার ভার্সনের কপি লেগেছে আমার কাছে, তাই তোকে স্বাগতম। মিলা মাইরার মুখের দিকে চেয়ে বলে, তুই কেঁদেছিস কেন মাইরা? মিলার কথা শুনে মাইরা অবাক হয়। থমথমে মুখে মিলার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, এরকম কিছু না। কথাটা বলে মাইরা আনমনা হলো। মিলা মাইরার গালে হাত দিয়ে বলে, তুই জানিস মাইরা, তুই আজ একবারও হাসিসনি, উল্টো বেশ কয়েকবার লুকিয়ে লুকিয়ে চোখ মুছেছিস। আর এখন আমার সামনে এত ওভার অ্যাক্টিং করছিস যে তোর এই কৃত্রিম হাসিটা একটা বাচ্চাও ধরতে পারবে। একটু থেমে বলল, তোর কি হয়েছে মাইরা? মাইরা ভেজা চোখে চেয়ে দেখল মিলাকে। নিজের গাল থেকে মিলার হাত নামিয়ে উল্টো ঘুরে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে মলিন গলায় বলল, হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছি রে, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে। কিছু দূর গিয়ে মাইরা দাঁড়িয়ে যায়। এরপর পিছু ফিরে মিলার দিকে চেয়ে বলে, ভালোবাসার কষ্ট সব কষ্টকে হার মানায়। তুই হুটহাট বিয়ে করে নিস না যেন মিলা, কেমন? কথাটা বলে উল্টো ঘুরে যেতে যেতে বলে, আমাকে যেন কখনো ভুলে যাস না মিলা। কথাগুলো বলে ডান হাতে চোখ জোড়া মুছে পায়ের গতি বাড়ায়। পরদিন শুদ্ধ এয়ারপোর্টের দিকে এসেছিল একটা কাজে। তার বাইক গ্রামে ছিল, পরশুদিন গিয়ে নিয়ে এসেছে। সে বাইক নিয়েই এদিকে এসেছিল। এখানে এসে এক ফ্রেন্ডের সাথে দেখা হওয়ায় টুকটাক কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎই শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। হাতে লাগেজ নিয়ে অথচ সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে।
শুদ্ধ মনে করার চেষ্টা করলো ইরফানের আসার এখনও গুনে গুনে 9 দিন বাকি আছে। সে দ্রুত পায়ে ইরফানের সামনে গিয়ে অবাক হয়ে বলে, আরে তুই, তোর তো আসার আরও 9 দিন বাকি, মানে বইয়ের টানে কানাডা থেকে চলে আসলি? ভাইরে, তুই ওখানে ইম্পর্ট্যান্ট কাজে গিয়েছিলি, একটু বোঝ। আর তুই। ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধর কথা থেমে যায়। কোনো মানুষের চোখ এমন লাল হয় তা এই জীবনে শুদ্ধ দেখেছে বলে মনে পড়ে না। অবাক হয়ে থেমে থেমে বলল, তোর কি হয়েছে ইরফান? ইরফান শুদ্ধর হাত থেকে শুদ্ধর বাইকের চাবি কেড়ে নেয়। কোনো কথা না বলে শুদ্ধর বাইকে উঠে পড়ে। কিছু বোঝার আগে ইরফান বাইকের হেলমেট ছুঁড়ে ফেলে বাইকে স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বাইকের স্পিড একদম মাথায় তুলেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে তার কিছুক্ষণ আগের দেখা হওয়া ফ্রেন্ডের বাইকটা চেয়ে নিয়ে ইরফানের পিছু নেয়। ইরফানের বাইকের গতি হাই। শুদ্ধ পেছন থেকে চিল্লিয়ে বলে, ইরফান, আস্তে চালা। ইরফান, ইরফান, অ্যাক্সিডেন্ট করবি ভাই। ইরফান কোনো কথাই শুনল না। তার কোনো দিকে ধ্যান আছে বলে মনে হয় না। কতজনের সাথে যে লাগতে লাগতে বেঁচে গেল। শুদ্ধর ইরফানকে একটা পাগল লাগলো। কি হয়েছে এর? মাইরা কিছু করেছে? মাইরার ব্যাপারে ইরফান যা পজিটিভ, ওকে নিয়ে কিছু হয়েছে নিশ্চয়ই। শুদ্ধ নিজেও বাইকের স্পিড বাড়ায়। চিল্লিয়ে বলে, ইরফান, দয়া করে বাইক আস্তে চালা ভাই। হেলমেটটা নে অ্যাটলিস্ট। কি হয়েছে? মাইরা কিছু করেছে? ওকে আমরা সবাই মিলে বোঝাবো। ইরফান, দাঁড়া বলছি। ইরফান বাইকের স্পিড বাড়ায় বই কি কমায় না। শুদ্ধর ভয় লাগছে। সমানে চিল্লায়, ইরফান, 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 বাইকের স্পিড কমা, মরবি ভাই। ইরফান থাম বলছি। বলতে বলতেই শুদ্ধ ইরফানের থেকে অনেকটা পিছিয়ে পড়ে। হাঁপিয়ে গিয়ে বাইক থামায়। না, সে পারবে না। এভাবে পাগলের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে বাইক চালায় কেন? চোখের এই অবস্থা কেন? কতগুলো প্রশ্ন মাথায় নিয়ে শুদ্ধ আবারও বাইক স্টার্ট দেয়। মাইরা! ইরফানের সিংহের ন্যায় হুঙ্কারে পুরো বাড়ির দেয়ালগুলো যেন কেঁপে উঠল। নিস্তব্ধ বাড়িটায় বারবার প্রতিধ্বনি হতে থাকে মাইরা নামটি। ডাইনিংয়ে মাইরা, রুমা নওয়াজ, তারেক নওয়াজ সকলে উপস্থিত। সকলের চোখে মুখে বিস্ময়, অজানা কৌতূহল। মাইরা বাকহীন হয়ে ইরফানের পানে চায়। এই প্রথম ইরফানের মুখে নিজের নাম, তাও আবার এভাবে। পুরো 5 দিন পর লোকটাকে দেখে মাইরার চোখ টলমল করে ওঠে। ইরফানের চোখ দুটো অসম্ভব লাল, যেন আগুনের ফুলকির ন্যায় দাউ দাউ করে জ্বলছে, যেন রক্ত জমাট বেঁধে ভয়ঙ্কর এক মানবে পরিণত হয়েছে। ইরফান মেন গেট থেকে শব্দ করে পা ফেলে প্রবেশ করে বাড়ির ভেতর। 2 হাত মুষ্টিবদ্ধ করে রাখা, মাইরার সামনে গিয়ে দাঁড়ায়। চোয়াল শক্ত করে মাইরার বিস্মিত মুখখানার দিকে চায়। মাইরার চোখ ধাঁধিয়ে আসে ইরফানের লালিত চোখের দিকে তাকিয়ে। এই ইরফানকে সে কখনো দেখেনি। মাইরা অস্থির হলো। কি হয়েছে ইরফানের? মাইরার টলমলে চোখ জোড়ার পানে চেয়ে ইরফানের শক্ত চোয়াল শিথিল হয়ে আসে। অপলক চেয়ে থাকে মাইরার মলিন মুখ পানে। বারবার শুকনো ঢোক গেলে ডান হাত বাড়িয়ে মাইরার গাল আলতো করে ছুঁয়ে দেয়। হঠাৎই 2 হাতে মাইরাকে পিষে ফেলার মতন তার বুকে চেপে ধরে ইরফান। মাইরা বাকরুদ্ধ। সাথে ইরফানের বাবা মা, তারা লজ্জা পাচ্ছে না, বরং এই অস্বাভাবিক ইরফানকে দেখে বিস্মিত চোখে তাকিয়ে আছে। মাইরার হাঁসফাঁস লাগে। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে মাইরা। ইরফান ধরা গলায় বিড়বিড় করে আওড়ায়, মাই বাড ফ্লাওয়ার, ইউ আর এ সেলফিশ গার্ল, ইউ হার্ট মি বাড ফ্লাওয়ার, ইউ হার্ট মি। মাইরার শরীর শিরশির করে ওঠে। এই সম্বোধন আজ প্রথম শুনল ইরফানের মুখে। ভীষণ অবাক হয় মেয়েটা। নামটা পরিচিত ঠেকল, তবে মনে করতে পারল না। মাইরার মাথা থেকে কাপড় পরে গিয়েছে, তার ঘাড় ভেজা অনুভূত হয়। এটা কি চোখের পানি? মাইরা বোধহয় বুঝল। মেয়েটা বিস্মিত হয়, কথা বলার ভাষা হারায়।
কাপা কাপা ডান হাত উঠিয়ে ইরফানের পিঠে রাখে। ইরফান আরও শক্ত করে ধরে মাইরাকে নিজের সাথে। মাইরা ব্যথা পায়, তবে টু শব্দ করল না। ইরফান চোখ বুজে আবারও ধরা গলায় বিড়বিড় করে, হোয়াই আর ইউ সো সেলফিশ বাট ফ্লাওয়ার।